আজকে আসছি আমাদের সবার প্রিয় আমার বড় ভাই মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের আমন্ত্রণ এবং তাকে সালাম করার জন্য। বল এবার কুরবানিতে যে তোমার নামে যে একটা গরুর নাম রাখছে জাহিদ খান, ভাই আমি তো গর্বিত, কারণ গর্ভবতী বললাম না। এখন তোমার বিয়েটা কবে? বিয়েটা আপনি যখন দেখে শুনে দিবেন তখনই। দেশি না বিদেশি? নায়ককে ধাক্কা দিয়ে আপনাকে দেখতে যায় মানুষ, যখন আপনি খলনায়ক ছিলেন। আমারে বলে কি যেন বললো? অশিক্ষিত। অশিক্ষিত? তুই কোন জায়গার শিক্ষিত? ভাইয়া ওরে আমি প্রথম শব্দটা বলছিলাম, বোঝো না দুধু খাও ঠান্ডে মান্ডে ক্লোজ করে দেবো, আমার নাম বিশু, চেনো না? ডিগবাজি 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 বন্ধ করে দিয়েছেন আপনি। হাই দর্শক, ঈদ মোবারক। আজকে আসছি আমাদের সবার প্রিয় আমার বড় ভাই মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের আমন্ত্রণ এবং তাকে সালাম করার জন্য তার বাড়িতে। আজকে তার সাথে অনেক সময় কাটাবো, ঈদের দিন আড্ডা হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার কাছে সালামিটা অবশ্যই নিতে হবে। তো চলুন চলে যাই আমার সবার প্রিয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক মনোয়ার হোসেন ডিপজল সাহেবের সাথে। প্লিজ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছো? কেমন আছেন ভাইয়া? এই তো আল্লাহ রাখছে ভালো। ভাইয়া আল্লাহ, ঠিক। ভাইয়া পাখিটা নিয়ে আসলাম ভাইয়া। পাখিটা তো ভালোই দেখা যায়। ভাইয়া যে দিয়ে দিচ্ছি পাখিটা, আপনার এখান থেকে নিয়ে আসছি। ও আচ্ছা। না না না, পাখি ভাইয়ার কাজ, আমার না। যা ভাই বসেন। বস। ভাইয়া সালামি দেন, এত দূর পরে আসলাম আপনার কাছে, ঈদের দিন বড় ভাই সালামি দেবো না, এটা কোনো কথা? এই যে ভাইয়া মানেই না, এই যে ভাইয়া মানেই বান্ডেলের নিচে নাই, সবাই জানে। ভাইয়া মানে ডিপজল মানে হচ্ছে, আর কিছু বলার নেই। ঈদটা ভালো হলো। ভাইয়া ঈদে কি করলেন? মেঘলা, ফাহিম, আমি আসছিল ওরা ভাবিরা? ওরা আসছিল, ওরা ঈদ মোবারক করে টরে চলে গেল। আজকে আসবে আবার দুপুরে, ওরা গোসল টোসল করে চলে আসবে, গরু কাটা দেখবে, ই দেখবে। তবে গরু কাটছি কয়েকটা, আরও গরু কাটবো। অনেক গরু দিয়েছেন ভাই। আবার এই তো ইও দেখলাম বাজারে, গাবতলির মহিষও দেখলাম। আর গাবতলি ভাইয়া গরুহাট কেমন জমছিল এবার? ভালো, এবার ভালো ব্যবসা হয়েছে, মোটামুটি খারাপ না। তো সারা বাংলাদেশ দেখছি পোস্টারে। আবার গাবতলিতে আসার সময় দেখলাম আপনার, তারপর ফাহিমের পোস্টার বোধ হয় না, ওই অমির পোস্টার। ভাইয়া চলেন, এটা আপনার ওই রুমটা না দেখতে পারলে শান্তি লাগতেছে, ওই রুমে একটু বসি। চলো গরম এখানে। চলো রাজার রুম কি হয় দেখাবো, রাজার মতো যার রুম, রাজকীয় রুম। চলো। ভাইয়া আপনারও মা নাই, আমারও মা নাই। ঈদের সবচেয়ে বড় স্মৃতি, আপনারও ফেসবুকে খালাম্মার সাথে ছবি, আর আমাকে খালাম্মাকে আমার দেখার সৌভাগ্য হয়েছে, কি আদর করতো জানি। আর আপনি মা পাগল, বাবা পাগল, বোঝা যায়। তো ভাই এখন ঈদে সবচেয়ে বেশি মিস করেন কি? মিস করি সব কিছু মিলাই, ওই একটাই তো মা বাপ। মা বাপ থাকলে, যার মা বাপ নাই তার দুনিয়াতে কেউ নাই, এটা সত্য। এখন এসে পড়ছে ছেলে মেয়ে যদি ঈদের দিন না কাছে আসে অত্যন্ত খারাপ লাগে। তবে আমার ছেলে মেয়ে অন্য 10টা ছেলে মেয়ের চেয়ে ভিন্ন। অবশ্যই ঈদের দিন অবশ্যই দেখা হয় এবং আসেও, আমার সাথে সারা দিনই কাটায়। আমিও ওদের জন্য যথেষ্ট পাক শাক আবিজাবি করি। ওরা বাসায় করে, বাসায় যাই, নামাজ পড়ি, ছেলে মেয়েদের নিয়ে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে ফিরনি টিন্নি খায় এই সাভারে আসি। সাভারটা আমার ভালো লাগে, এলো একটু খোলা হাওয়া, বাতাস, পাখির শব্দ। আমার পাখি অনেক ভালো লাগে। আর ঢাকা তো হয়েছে ভাইয়া ফ্ল্যাটে বন্দি, পাশের ফ্ল্যাটে কি আছে, কারো সালাম কালাম নেই, কারো দেখা সাক্ষাৎ নেই। মেন কষ্ট হইলো ধুলা, আর মেন কষ্ট হাঁটার জায়গা নাই আপনার, ধোয়া। ধোয়ার আপনার তো হাঁটার ধোয়ার জায়গা অভাব নাই, আর হাঁটার আমার প্রবলেম। Right. আমি মহাখালী ডিওএইচএ থাকে, হাঁটতে প্রবলেম। গুলশান থাকলেও সেম, হাঁটার প্রবলেমটা হয়ে যায়। কারণ আমাদের দেখলেই তো দর্শক চেপে আসে, চেপে আসে। তো ওই দর্শকদের এড়ায় তার চলা যায় না।
তারপরও থাকতে হয়, সালাম নিতে হয়, কথা বলতে হয়। কথা না বললে মোচড় থাকলে যে ডিপজল গরিমা দেখাচ্ছে এই দেখাচ্ছে এটা আমাদের একটা বড় আমি problem। ওইটা বলার লোক না। আমি চেষ্টা করি যে ওনাদের সাথে একটু সময় কাটানোর জন্য, একটু ভালো বিহেভ করে জেনে যাই, মানুষ জানি ভালো বলে, এইটুকের জন্যে আমি সময় দেই। যে যখনই আমার কাছে পড়ে আমি চেষ্টা করি তাকে ভালো কিছু সম্মান দেওয়ার জন্য। ভাইয়া ছোটবেলার কোন জিনিসটা ঈদের আপনি এখন খুব মিস করেন বা আপনাকে মনে পড়ে? যে ছোটবেলার, যেমন যখন আপনি বিয়ে করেননি, মানে আমাদের চেয়েও আগে খুব বুনিয়াদি ফ্যামিলিতে জন্মাইছেন, খুব রাজকীয় সন্তান আপনি বংশগতভাবেই, বাট ছোটবেলার কোন জিনিসটা আপনি এখন মিস করেন ঈদে? আমি এখন তো গাড়ি চালাইতে একটু প্রবলেম, চোখে একটু প্রবলেম হয়। আগে আমার সবচেয়ে বেশি শখ ছিল, ছোটোবেলা বিয়ের আগে আমি গাড়ি চালাইতে পছন্দ করতাম, সারা দিনই গাড়ি চালাইতাম। সকালবেলা গাড়িতে উঠতাম, রাত্রে 11টা-12টা বাজে গাড়ি থেকে নামতাম। হয়তো কোথাও খিদা লাগলে হয়তো গাড়িটা থামাইতাম, থামাই যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি, হয়তো কোনো আত্মীয় স্বজনের ভালো লাগতো, হয়তো আগে তো টেলিফোন ছিল না, এ বলার আগেই গিয়ে বাসায় গিয়ে উঠতাম, ওই খাবার টাবার দিত, খাই দিয়ে আবার চলতাম। এইভাবেই গাড়ি চালাইতাম সারাদিন। ঈদের দিন? ঈদের দিন সবচেয়ে বেশি শখ ছিল গাড়ি চালানো। এই জন্য আপনার ভিতরে দেখি আপনি জীবনে এমন কোনো গাড়ি নেই যে চালাননি। মাশাআল্লাহ, আল্লাহ গাড়ি তাআলা আমার শখ একটা। শখ। এর আপনি কোনো গাড়ি এতবার গাড়ি আমি কাউকে চেঞ্জ করতে দেখিনি, আপনি এক এক দামি গাড়ি চালান, আমাদের ভালো লাগে। আমাদের বড় ভাই এখনো আছে আমার অনেক গাড়ি, এখানে তো লাইন দেওয়া গাড়ি। আচ্ছা ভাইয়া, তো অন্য বিষয়ে যাবো, ভাবির সাথে কি কোনোদিন বিয়ের আগে ঈদের দেখা টাকা করতে গেছেন কিনা? না, আমার প্রেম তো আপনি করছেন ভাবির সাথেই, আমরা জানি আপনি একটাই প্রেম করছেন এবং সেটা আমরা জানি, এবং সেটা ভাবির সাথেই। সবচেয়ে আমাদের সিনেমার, আমি সবাইকে বলি, শিক্ষণীয় বিষয় মনোয়ার হোসেন ডিপজল, যার জীবনে দ্বিতীয় কোনো বিয়ে নাই, প্রেম নাই, যে মানুষ একজনকেই প্রেম করছে। এবং ভাবি আমার মাশাআল্লাহ, আমাদের ভাবি আমাদের মায়ের মতো, এবং এত ঘরোয়া মানুষগুলো ছেলে মেয়েকে মানুষ করছেন। ভাইয়া, ভাবির সাথে প্রথম দেখাটা কোথায় আপনার? দেখা ওনাদের বাসায়। কোনো অনুষ্ঠানে? না, ও বাসায় দেখা, বাসার থেকে এই দেখাই হইল আর হইলো আর কি। যাক, জীবন আপনি ব্যাপারে খুবই লাজুক, এই ব্যাপারে আমি বিষয় প্রশ্ন ভাই হিসাবে করবো না, অনুষ্ঠানের খাতিরে যতটুকু বলি আর কি আমি জানি আপনি খুব লাজুক, এই বিষয়ে প্রশ্ন দেওয়ার হবেও না এবং ইনশাল্লাহ। এবং ভাইয়া, তাহলে এখন আপনার কেরিয়ারে, মানে আপনাকে বলা হয় মুভি লর্ড, দানবীর, এগুলো তো আমরাই বলি, কারণ এগুলো আপনি করেছেন, আমি দেখেছি নিজে। আপনার হাত দিয়ে সহায়তা পায়নি, ইনক্লুডিং আমি সহ, এমন কেউ নাই, সেটা বলার অপেক্ষা রাখে না। শিল্পী সমিতি যতদিন চালিয়েছি আপনার সহায়তায়, আপনার আর্থিক সহায়তায়, আপনি গরু পাঠিয়েছেন, এগুলো পৃথিবীর সবাই জানে। আমি প্রথমবার মতো কোনো অনুষ্ঠানে কথা বলছি আপনার সাথে সরাসরি, দুই ভাই। তো আমার কথা হলো ভাই, আপনার এই সিনেমার পোকাটা বা যে চলচ্চিত্রে আসার পোকাটা কীভাবে আপনার মাথায় আসলো? চলচ্চিত্র আমার করার ইচ্ছা কোনোদিনই ছিল না, চলচ্চিত্রতে অভিনয় করবো এটা কোনোদিন ছিল না। এটা আমার বড় ভাই আছে একজন, শাহাদাত বাদশা ভাই, আমাদের বাদশা ভাই, উনি আমারে প্রথমে মমতাজুর রহমান আকবর পরিচালিত মমতাজুর রহমানের প্রথম ছবি টাকার পাহাড়, এই মমতাজুর রহমান আমার পিছ ছাড়লো না, 10-15 দিন কন্টিনিউ আস্তে 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 লাস্টে রাজি করাইলো, ছবি করলাম এই টাকার পাহাড়। তারপর সতী কমলা। তাহলে আপনার প্রথম ছবি হচ্ছে টাকার পাহাড়? টাকার পাহাড়। তাহলে আমরা জানি যে সতী কি জানাবে, সতী কমলা, সতী কমলা, কিন্তু ওটা প্রথম না, ওইটা প্রথম হচ্ছে টাকার পাহাড়। দ্বিতীয়, তারপরে করলাম হলো হাবিলদার, থার্ড ছবি ভাই, থার্ড ছবি। তারপরে তেজি ভিলেন হিসাবে, কাজী হাতে ভাই মনে হয়। কাজী হাতে। আপনার সাথে কাজী হাতে আর মান্না ভাইয়ের জুটিটাও দারুণ, আমরা যখন দেখেছি। ছোট ভাই, আপনাকে যদি এইগুলোর মধ্যে থেকে ছবিতে বলা হয় যে আপনার একটা ছবি আপনার এখনো আবার করতে ইচ্ছা করে, কোন ছবিটার কথা বলবেন? আমার ছবি করাতে আমার নতুন ভালো লাগে, পুরান কোনো সাবজেক্টে যাওয়ার ইচ্ছা। না ভাইয়া, আপনি তো অবশ্যই নতুনত্ব দেন আপনার সব কিছুতে, এটা আমরা দেখেছি, যে কোনো তো অ্যাকশন, আপনার ড্রেস আপ, সব কিছুতে। বাট আমি বলতে চাই যে আসেন না, যে আপনি প্রযোজক হিসাবে, ভাই আমার এই ছবিটা ভালো লেগেছিল, এই ছবিটা আমি অনেক অভিনয় করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি, বা এই ছবিটা ক্যারেক্টারটাকে আপনার অভিনয় না করে ক্যারেক্টার ভালো লাগে আপনার, কোন ছবিটা? ওইটা আমার চাচ্চু ছবিটা ভালো লাগে। হ্যাঁ, চাচ্চু ছবিটা আমার অনেক প্রিয় গল্প, রাইট। ওই গল্পটা নিয়ে আমি অনেক কষ্ট করেছিলাম। আর একটা ছবি আমার ছিল এক জবান। জি ভাইয়া, ছবিটা- ভাই আমি যদি ভুল না করি এফআই মানিক ভাই ছবি, না, এক জবান মমতাজুর রহমান আকবর। অমন্তজমন আকবর। এক জবান ছবিটা খুব সুন্দর ছবি। না, এক জবান ছবিটা এফআই মানিক। এফআই মানে জি ভাই, ওই যে এফআই মানিক, আমাদের জয় যে ছেলেটা ছোট ভাই, ওকে ব্রেক দিলেন আপনি। ছোট্ট সংসার, ভাই ছোট্ট সংসার ছিল একটা, ওইটা হলো আকবর। আকবর তো আসলে ওই গল্পটা আমার খুব এখনো বুকে লাগে, আর ওই গল্পটা আমার খুব কাছের। ওই গল্পটা অনেক দিন আমি লালন পালন করেছিলাম, কিন্তু ওই গল্পটারে পেজ ছুটায় দিলে ওই গল্প আর গল্প থাকে না।
রাইট। তো একটা ডাইরেক্টরের হাতে যদি একটা গল্প তুলে দেওয়া হয়, ওই গল্পটার যদি পেজ চলে যায়, তাহলে ওই গল্প আর গল্প থাকে না। ওই গল্পটা আমার অত্যন্ত প্রিয় ছিল, ছোট্ট সংসার। ভাই আমি এখন আজকে তো আপনার ছোট ভাই না, আজকে আপনার বন্ধু হিসাবে, মানে বন্ধু বলবো না, ছোট ভাই, বাট আজকে টিভিতে দেখাবে সারা বাংলাদেশ ঈদের দিন আমাদেরকে দেখছি, আমরা ঈদ করছি দুই ভাই একসঙ্গে। আমার বাবা মা নাই, আমার বাবা মা যাওয়ার সময় আমার মা মনে আছে আপনাকে বলছিল যে ছোট ভাই তোমার খুব সম্মান করে, তুমি দেখে রেখো। তারপর জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করতে, আচ্ছা ভাই এই যে কত ছবি করছেন, অনেক ছবি আপনার, সেই ববিতা পাত থেকে শুরু করে ডিপজল ভাইয়ের নামে, আপনি একমাত্র অভিনেতা নায়ককে ধাক্কা দিয়ে আপনাকে দেখতে যায় মানুষ। যখন আপনি খলনায়ক ছিলেন আবার নায়ক হয়েছেন, তখন আপনার জনপ্রিয়তা, একমাত্র আপনি অভিনেতা বলবো যার জনপ্রিয়তা বিন্দুমাত্র ভাটা পড়েনি, যাকে আপামর জনসাধারণ এক ব্যক্তি পছন্দ করে, ডিপজল নামটাই যথেষ্ট। তো এই কাজ করতে গিয়ে ভাই আপনি অনেক রোমান্টিক গান করছেন, রোমান্টিক সিন করছেন, নায়িকাদের সাথে কি প্রেম টেম একটু হয়নি ভাই আপাতত একটু? আমি প্রেম কোনদিনই চিন্তা ভাবনা করি নাই, ঘরে আছে ওইটা তো নিয়ে পারি না। তা তো জানি আর ভাবি। কত প্রেম, আসলে আমার ছোটবেলায় ছেলে মেয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে নিয়েই ব্যস্ত ছিলাম। আর সময় পেলে বাসায় সবাইকে নিয়ে ঘুরতে যেতাম। আজকেও ছেলেমেয়েরা আসবে, একটু পরে আসবে, তাদের ওদের নিয়েই থাকবো সারাদিন। এই যে আপনি অনেক আমাদের অনেক অনুরোধে এবার আপনি শিল্পী সমিতি করতে গেলেন, এটা আপনি অনেক আগে সেক্রেটারি ছিলেন, আপনার ইচ্ছা ছিল না, বাট আপনি আরেকবার গেলেন এবার শিল্পী সমিতি, আমাদের মুখের দিকে তাকে আমাদের অনুরোধে। কারণ আপনি জানেন যে একটা মানুষ, নামই বলবো না, সে একটা আমার সাথে অপরাজিত, মানে পরাজিত হয়ে নোংরাভাবে বসলো, কোর্ট তাকে বলল না। শিল্পী সমিতি করতে এসে ভাইয়া কি আপনি এই ধরনের কোনো প্রবলেম কি এবারও ফেস করছেন না? অনেক কিছুই ঝামেলা ফেস তো করছে। আসলে যার মন ভালো না তার আজীবনই মন ভালো থাকবে না। রাইট ভাইয়া। যত দেওয়া স্বর্ণরে আপনি যতই দোল, স্বর্ণ স্বর্ণই থাকবে, আর যেটা তামা তামাই থাকবে। আর কয়লা দিয়ে ধুইলে ময়লা যায় না। রাইট ভাইয়া। ওই কয়লাই থাকবে ভাইয়া ভাইয়া, কারণ ওর মনটাই তো কালো। কালো। একটা মন যদি সাদা থাকতো, সাদার সাথে সাদা মিশে, কয়লার সাথে স্বর্ণ মিশে না। যার কোনো ভাষাই নাই, ও বলে অনেক কিছু বলছে যেগুলো অবাস্তব। ভাইয়া একটা মানুষ আমার সাথে পরাজিত হয়ে কি নোংরামিটা করছে, এবং যিনি জয়ী হননি, এবং যিনি আপনাকে ফুলের মালা পরালেন, বলে দিলেন যে আমি আমি মেনে নিয়েছি, সুন্দর রেজাল্ট হয়েছে, 1 মাস পরে কোর্টে এই নোংরামি কিছু মানুষের সহযোগিতায়, মানে আপনি যে মুহূর্তে চলচ্চিত্র জগৎটাকে সুন্দর করে আঁকড়ে ধরেছেন, যে সিনেমা বারুক, হল বারুক, অশ্লীলতার মাঝে আপনি চাচ্চু দাদিমা নিয়ে এসে পুরো চলচ্চিত্রকে ঘুরিয়ে দিয়েছেন। আবার যখন আপনি শুরু করলেন যে শিল্পী সমিতির ঠিক হোক, সমস্ত মানুষ আপনার কাছে চলে আসছে, ডিপজল ভাই আমাদেরকে বাঁচান, আপনি হাল ধরলেন, কারণ আপনার শিল্পী সমিতি করার সময় নাই, আপনি যে নিজের ব্যবসা নিয়ে, পারিবারিক সন্তান নিয়ে ব্যস্ত, আপনি সেই মুহূর্তে করতে আসলেন। সেখানেও একটা নোংরামি শুরু হলো। আমাদের তথাকথিত এক লোক আছে, প্রযোজক, তার নাম বলতে চাই না, এই নোংরামি করে এই জিনিসগুলোকে এনে দেখেন সে একটা নোংরামি চলচ্চিত্র জগৎটাকে আবার সেই মামলা, কোর্ট, এগুলো কোনো কথা ভাই। আপনার কাজগুলো শিল্পীদের নিয়ে যে আপনি কত পরিকল্পনা, বাসস্থান করবেন, মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়েছেন এবং সুন্দর একটা নির্বাচন হলো, এই যে শিল্পী সমিতিরা বারবার এটাকে একটা অগ্রহণযোগ্য করে তোলা, এটাই খুব খুব ভাইয়া কিন্তু একটা অন্য। যার খারাপই নিয়ত থাকে, ওর সবসময় খারাপই নিয়ত থাকে। এই নিপুণকে নিপুণের পিছনে পিছনে থেকে এই তারপরে খারাপ বুদ্ধি দিয়ে, মানে কিভাবে এটা সংগঠনকে অকার্যকর করা যায়, কিভাবে কোর্টের বারান্দায় নেওয়া যায়, এই যে চিন্তা ভাবনা, এগুলো আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা উচ্চতর সংস্থা আছেন এই বিষয়ে দেখবেন। আজকে ঈদের অনুষ্ঠানে বলতে চাই, এগুলো ঈদের বিষয় না, তারপরে যেহেতু আমরা এটাই পেশা, এটা করেই খাই, আমার মনে হয় এগুলো যদি মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবাই দেখেন এবং এই ব্যাপারে অবশ্যই বন্ধ করা উচিত, তাতে চলচ্চিত্র বঙ্গবন্ধু তৈরি এফডিসি ভাইয়া, সেটা সামনের দিকে আমি মনে করি আরো এগিয়ে যাবে। এই গত 2 বছর আর এই আবার আরম্ভ হইল নতুন করে এই রাজনীতি, মানে কত কি দুষ্টামি, কত কিছু করা যায়, কত খারাপই করা যায়। এই একই লাইনে যে মুহূর্তে কাজটা করবেন, আগাবেন, সেই মুহূর্তে কোর্টের বারান্দায় গিয়ে এটা খামাখা কোনো বিষয় না, 1 মাস পরে নির্বাচন সুষ্ঠু হয় না বলে একটা মামলা করে দিয়ে যেন সমিতিরা যেন এই 1-1.5 মাস কি হইলো ওনার, 1-1.5 মাস পর উনি হুঁশ পাইলো যে এখন কেস করতে হবে। আর কেউ নয়, হোসেন ভাই, সনির হোসেন, উনি এই যত পলিটিক্স খেলছে উনি সবার বুদ্ধি দিয়ে দিয়ে মামলা মকদ্দমা কি করতে হবে এই মানুষটাই করে। এনিওয়ে ভাইয়া, আমরা আশা করি সেটা আপনি আবার বসছেন, এটা অনেক কিছুই ঠিক হয়ে যাবে। আপনি গঠনতন্ত্র বোঝেন, আপনি কমিশনার ছিলেন পরবার 3 বার স্বতন্ত্র, আপনাকে কোনো দলীয় বানিয়ে দেওয়া হয় আমি দেখি না, এটা আজকে ক্লিয়ার করা উচিত। আপনাকে বলা হয় অমুক দলের, নো, আপনি তো, আমি যতটুকু জানি আপনি স্বতন্ত্রভাবে 3 বার কমিশনার ছিলেন। আমি যদি মন থেকে কোনো দল করে থাকি,
সেটা হলো এইবারে আমি বিগত দিনে কোনো দল করি নাই। আমার কোথাও একটা টিক চিহ্ন দেখাইতে পারবে না যে ডিপজলের নাম অমুক জায়গায় আছে। ভাই আর আপনি যদি বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীকে ভালোই না বাসতেন, ওই মাজারে গিয়ে ফুল দিতেন না। শোনেন, যারা 3 থেকে 4 বার যারা নব্য আওয়ামী লীগ হয় ভাইয়া, বা যারা ধরুন হাইব্রিড হয়, তারা কখনো মুজিব কোট পরে না আর ওই বঙ্গবন্ধুর মাজারে গিয়ে ফুল দিতে চায় না। বাট আপনি মন থেকে অন করেন, আপনি 4-5 বার আমাদেরকে নিয়ে গিয়েছেন, এবং শিল্পী সমিতির ইতিহাসে মনে এটাই প্রথম। আমি আমার জ্ঞান হওয়ার পর যতদূর দেখেছি, আপনি নির্বাচিত হওয়ার পর পুরো কমিটি নিয়ে নিজ দায়িত্বে আপনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে গিয়ে, আমাদের জাতির পিতার মাজারে গিয়ে ফুল দিয়ে এসছেন। এটা ভাইয়া আমি বলি, আপনি যেহেতু সংগঠন করেন, তো ভাইয়া দেখেন, আমি যেন নির্বাচন করতে না পারি, এবং আমারে কি করলো, কোনো কারণ ছাড়াই আমার কোনো চিঠি না দিয়ে সদস্যপদ স্থগিত করে দিল। একটা মানুষের সংগঠন 3 বারের সেক্রেটারি, তার তো নিয়ম থাকবে যে আমি সংগঠন বিরোধী কথা বলছি, আমি সংগঠনের টাকা চুরি করে মেরে খাইছি, কিংবা আমি সংগঠনের বিরোধী বহির্ভূত কাজ করছি, তাইলে আমাকে চিঠি দিয়ে বলবে যে আপনার সদস্যপদটি বাতিল। আমাকে অকারণে কোনো কারণ ছাড়া বললেন, আপনি আমার কি বললেন, তুই চুপচাপ থাক, আপনি আর কিছু হলে আপনি আমার মুরব্বী, বাবা মা বলে গেছে, আমি আপনাকে মানি, আপনি বললেন আমি দেখতেছি। এটাও আপনার একটা জিদ নির্বাচন করা, যেটা ছেলেকে অন্যায়ভাবে সদস্যপদ স্থগিত করলো। আমি কোনো কথা বললাম না, কোনো কারো হাত না উঁচু করে খালি বললো জায়দকে সদস্য, তাড়াহুড়ো করে একটা পিকনিকের মধ্যে জেনারেল মিটিং ডাকতে 15 দিন আগের থেকে নোটিশ দিয়ে, এটা বদ্ধ ঘরে থাকবে, কেউ জানতে পারবে না, সেখানে টিভি ক্যামেরা চ্যানেল দিয়ে আমারটা নাম করে বাতিল করলো। আচ্ছা গেল, তারপরে আপনারা এসে নিয়ম বহির্ভূতভাবে, আমার নিয়মতান্ত্রিকভাবে আমি চিঠি দিলাম আপনাদেরকে যে আমাকে সদস্যপদ বাতিল করেছে, আপনারা এই ব্যাপারটা একটু দেখেন। আপনারা আমার চিঠির পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই করে 1, 2, 3টা মিটিং করে একদম নিয়ম অনুযায়ী আপনারা আমার সদস্যপদটি ফিরিয়ে দিয়েছেন। ভাইয়া আমি কৃতজ্ঞ ভাই আপনার কাছে, আপনার পুরো ক্যাবিনেটের কাছে। নিয়মতান্ত্রিকভাবে আমার প্রতি যে অন্যায় অবিচার হয়েছিল, সেটা আপনারা কমিটি আপনি দায়িত্ব নিয়ে ফিরিয়ে দিয়েছেন সেই সদস্যপদ। এবং আমি ভাইয়া সত্যি আজকে অনুষ্ঠানের মধ্যে বলতে চাই, আমি আপনার কাছে অনেক ঋণী। আমার কিছু করার, এই সমিতি দিয়ে কোনো টাকা পয়সা আসে না, কিচ্ছু না, আপনি জানেন, কিন্তু এটা আমার সম্মান। আমি যেখানে কাজ করেছি দীর্ঘদিন, সেখানে আমার অন্যায়ভাবে এই মেয়েটি শুধু, এবং কাঞ্চন ভাইয়ের কথা বলতে হয়, কাঞ্চন ভাইকে সম্মান করি, কারণ কাঞ্চন ভাই সেখানে কোনো কথা একটা করলেন না, আমাকে জিজ্ঞেস করলেন না, যেটা কাঞ্চন ভাই অনেক ঝামেলা সমস্যার সমাধান করতে পারতো। তো ভাই আপনার কি মনে হয় এই ব্যাপারে, যে আমাকে ঠিকই অন্যায়ভাবে এই আপনার মিটিং? তবে কাঞ্চন ভাইয়ের কথা আমি বলবো না। কাঞ্চন ভাই গত পিকনিকে ওই ওরা যে পিকনিকটা করলো, ওই পিকনিকে কাঞ্চন ভাই বুঝিয়ে দিয়ে গেছে যে উনি খুব অন্যায় যে করেছে, থাকতে চায় না। কাঞ্চন ভাই অত্যন্ত ভালো লোক, কাঞ্চন ভাইয়ের মন মানসিকতা ভালো, উনি ভালো রাস্তা দেখাইতে চায়, কিন্তু কিছু কিছু অনিয়মের লোক ঢোকে, তারা ওনাকে মিস্টেক করেছে, মানে ভুল পথে চালাইবার চেষ্টা করছে। কিন্তু উনি ক্লিয়ার করে দিয়ে গেছে পিকনিকে যে উনি যার সাথে ছিল অবশ্যই অন্যায় করেছে, তা উনি খুব অসন্তুষ্ট, এই কথাটা বলেছি স্পষ্ট। ভাই আপনি তো মিটিংয়ে সুন্দরভাবে সেই অন্যায়গুলো তুলে ধরেছেন, যে মেয়েটি অ্যাটলিস্ট যে অন্যায়গুলো করে যেভাবে একদম জেদের বশবর্তী হয়ে। এবং আরেকটা জিনিস ভালো লেগেছে যে শিল্পী সমিতি যাদের সদস্য স্থগিত করা হয়েছিল, এগুলো আসলে তো আমি করিনি, আপনি ক্লিয়ার করে দিয়েছিলেন যে একটা কমিটি এবং সিনিয়ররা মিলে এটা করেছিল, সবাই মিলে। এবং আপনি এসে বলেছেন কারো যে একবার সদস্য হয়েছে সবাই সমিতি সদস্য থাকবে, এটা একটা ভালো দিক। আমি বলেছি তো যে 106 জন বলে, ওই 106 জনকে তো আমি তো অ্যাকসেপ্ট করে নিয়েছি নির্বাচনের আগে। তারপরে আমরা এখনো নির্বাচনের পরও ওনাদের অ্যাকসেপ্ট করছি। যদি কেউ বাদ থাকে, তারা আমাদের সাথে একত্রিত ঘোষণা করতে পারবে, তাদের আমরা সাধারণ ক্ষমা, যদি ভুল করে থাকে তাও ক্ষমা করে দেবো, না ভুল করলো তাদের ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের আমরা গ্রহণ করে নিব। তো আপনার মধ্যে একটা জিনিস দেখি নাই, সেটা হচ্ছে, যাই ওটা বলবো না, আপনি বড় হয়ে মানে বাপ, আপনি আমার এখন তো ভাই অভিনয় করতে এসে হিংসা কি করেন? কোনো অভিনেতাকে হিংসা হয় আপনার? আমার জানা মতে কাউরে হিংসা করি না। আপনি আপনার মতো? আমি আমার মতো থাকার চেষ্টা করি, আমার নিজেরটা কতটুকু ভালো করা যায় ততটুকু চেষ্টা করি। ভাইয়া এই আপনি যে আজকে ডিপজল হয়ে উঠছেন, এর মধ্যে যদি এই যে লম্বা জার্নি, এই লম্বা জার্নিতে যদি কোনো একজনকে বলা হয় এর পিছনে কারিগর, আপনি কার কথা বলবেন? আমার কারিগর একমাত্র আমার যতটুকু কাজী হ্যাঁ, একটা লোকের কথাই আমার সবসময় মনে হয়। দ্বিতীয় মনে হয় আমার বড় ভাই বাদশা ভাই, যে আমাকে ফিল্মে আনা হয়েছে। তৃতীয় আমি ধরবো হলো মমতাজুর রহমান আকবর, আমার পিছনে ছিল এক সময়। বর্তমানে আমি নিজেই তো গল্পটা চিন্তা ভাবনা করি, আর অন্য কেউ সাপোর্টিং না নেওয়াই চিন্তা ভাবনা আছে। আপনার ভালোবাসার জায়গা অনেক, যেমন মা বাবা তো নাই, বর্তমান যদি বলা হয় তাহলে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? ছেলে মেয়ে বউ আছে। বাহ, তাই হওয়া উচিত।
ভাইয়া যদি আপনাকে বলা হয় যে ডিপজল আপনাকে এভারেস্ট জয় করতে যাওয়া হবে, কারণ আমি জানি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে খুব ভালোবাসেন, আপনি সবসময় একটা কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মায়ের মতো ভালোবাসি, আমরাও করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সর্বশেষ আশ্রয়স্থল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশা আকাঙ্ক্ষার স্থল। আমরা কিছুদিন আগে তার প্রমাণ পেয়েছি, আমাদের নির্বাচন থেকে শুরু করে সব কিছুতে উনি অন্যকে কখনো ছাড় দেন না, আমাদেরকে ভালোবাসেন। আপনি বলেছেন এই নির্বাচন থেকে একমাত্র বিরত থাকবো যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলে যে ডিপজল তুমি করো না, তো আপনি সেই ভালোই বাসেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে নিশ্চয়ই স্নেহ করে, আমরা জানি। তো যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে যে না ঠিক আছে, তোমার এভারেস্ট জয় করতে যেতে হবে বাংলাদেশের পক্ষ থেকে, পাহাড়ে উঠতে হবে তোমার, আপনি একজন সঙ্গী হিসাবে নেবেন, কাকে নেবেন? সঙ্গী হিসেবে কাকে নিব? নিজেই চেষ্টা করব, আরেকজনের মরার লাইনে কেন নিব? ভাইয়ার খুবই জোস অ্যান্সার দিয়ে দিল, যদি একাই যাব, কাউকে নিয়ে ভাইয়া বিপদে ফেলতে চায় না। আর আপনারা যারা মানুষকে সবসময় সাথে নিয়ে বিপদে ফেলতে চান, ভাইয়ার কাছ থেকে শিখে নিতে হবে যে ভাইয়া আরেকজনকে নিয়ে বিপদে ফেলতে চায় না, ভাইয়া নিজে উঠে চেষ্টা করে যে পরেও মরে যায়, সে নিজে মরতে চায়। দ্যাট ইজ কল রিয়েল হিউম্যানিটি, দিস ইজ কল রিয়েল ম্যান। সত্যিকারের বড় মনের মানুষ ভাইয়া, সেটা প্রমাণিত। ভাই আপনি সিনেমার লোককে তো অনেক দুহাত ভরে দিয়েছেন, করেছেন, এমন কিছু নাই, এমন কোনো উপকার কি করেছেন সিনেমার লোকদেরকে যা আজও অপ্রকাশিত আপনি বলতে চান বা কেউ জানেন, এমন কিছু আছে কি ভাইয়া? আমি সিনেমার ধরি না, আমি পুরো বাংলাদেশ, সারা পৃথিবীর লোকের যে মানুষ বইলা আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যে যেখানে আছে, কোনো লোক আমার সামনে যদি খুব খারাপ লাগে, অবশ্যই চেষ্টা করি তার ভালো কিছু করার জন্য। বাহ, মানে আপনি ভাইয়া যে জিনিসটা দেখেছি, আপনি প্রচার বিমুখ, মানে দিয়ে দেখানো তো আপনি পছন্দ করেন। দেখানোটা আমি পছন্দ। হ্যাঁ, আপনি এই জিনিসটা, আপনি কত মানুষকে বিয়ে দিয়েছেন, গরিবদেরকে কত জায়গায় পড়িয়েছেন, কত মানুষের অপারেশন করিয়েছেন, কত সিনেমার লোকের দুহাত ভরে দিয়েছেন, ইনক্লুডিং আমাকেও সহযোগিতা করেছেন ভাই হিসাবে। এরকম তো অসংখ্য আছে, মানে এগুলো আসলে আসলেই ভাইয়ের অপ্রকাশিত গল্পে অনেকগুলো লেখে, ডায়েরিও শেষ হবে না। কারণ এই কারণে তাকে দানবীর, মুভি লর্ড এই কারণেই বলা হয়। ঈদের দিন আসলে এটাই বলার ছিল মানুষকে যে আসলে আমি এই ধরনের অনুষ্ঠান কখনোই করি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। শুধু ভাইয়ের জন্যই রাজি হলাম যে আমার ভাইয়ের কিছু কথা আমি বলতে চাই, তাতে হয়তো বা ছোটো ভাই হিসাবে কিছুটা ঋণ মুক্ত হওয়া যায়, দায় মুক্ত হওয়া যায়, ভাইয়ের কথাগুলো জানানো যায়। আপনি অভিনয় জগতে কত বছর হলো ভাই আপনার? আমি অভিনয় আরম্ভ হয়েছে আমার 86। ও মা, মানে অলমোস্ট ভাইয়া 80, 14, 34, প্রায় 40 বছরের কাছাকাছি প্রায়। বারে বাহ ভাই, সবচেয়ে অভিনয় জগতে মিস করেন কাকে? অভিনয় জগৎ আসলে আপনার সাথে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যাদের সাথে আপনি খুব মিস করেন, এখন মনে হয় যে তার সঙ্গ বলতে মেয়ের সঙ্গ না, ওইটা বুঝাই নেই, মানে তার বন্ধুত্বটা হতে পারে, আপনার ডিরেক্টর হতে পারে, আপনার মানে যাকে আপনি মনে পড়ে মাঝে মাঝে মিস করেন। আমার সবচেয়ে মনে পড়লো ভালো গল্প, এইটি আমার মনে পড়ে। এই সাইডে থাকার চেষ্টা করি, এই সাইডে যদি ভালো ভালো আর্টিস্টরা কাজ করানো হয়, ওইটুকু আমার মনে পড়া। কাউকে এককভাবে করা চিন্তা ভাবনা করা আমার মাথায় কোনদিন ছিল না। না ভাই, তবে আমরা কিন্তু মান্না ভাই আর আপনার ঝুড়িটা মিস করি। মান্না তো আমার খুব কাছের বন্ধু ছিল, আপনাদের ওর সাথে আমার বন্ধু গল্প কাজ করা, আপনি আর তার ডায়লগ, আমরা দুইজনে মান্না ভাই আর আপনি, এটা রাইট। বিশেষ করে ভাই মান্না ভাইয়ের লাস্ট সিনটা আপনার সাথে আম্মা জানের, হায় বাদশা তুই করলি কি, না মান্না ভাইয়ের নাম থাকে বাদশা বোধহয়, আপনার নাম থাকে বোধহয় কালাম, যে কালাম হ্যাঁ তুই কি করলি কালাম, পিছন দিয়ে গুলি করে দিলি। মানে এই যে জিনিসগুলো দুইজনের সাথে যে কম্বিনেশন আমরা মিস করি, তখন আমরা দেখেছি আপনার গল্পতে আপনার কি অবস্থা। ভাইয়া ভয় পান কোন জিনিস সবচেয়ে? আপনার ভয় ডর নাই আমরা জানি, কিন্তু আপনি ভয় আছে না একটা, এই জিনিসগুলো পাই নিজের ইজ্জত রে, আর কিছু না। এই যে কিছুদিন ধরে যে টাইপের খেলা হলো, নোংরা মেয়েটা যতটুকু কথাবার্তা বললো যা আমার লাইফে শুনি নাই, এই ফার্স্ট টাইম। হ্যাঁ, আমারে বলে কি যেন বললো, অশিক্ষিত। তুই কোন জায়গার ভাইয়া? ওরা যে আমি প্রথম শব্দটা বলছিলাম বেহায়া নির্লজ্জ, কথাটা কিন্তু সত্যি ভাই। অবশ্যই অবশ্যই। কোনো মেয়ে মানুষ আপনি নায়িকা হবে, অভিনেত্রী হবে, সুন্দর অভিনয় করবে, আচ্ছা হারছি ঠিক আছে, হারলাম, সামনে বারের জন্য চেষ্টা করি, এগুলো এই যে আমি এত পাগল, আমি 2 বার নাই, তাতে আমার কি হয়েছে? আমি সারাদিন গিয়ে পড়ে থাকি, তুমি অন্য কাজ নেই। তুই যদি আমার ভালোভাবে আইসা বলতি যে ডিপজল ভাই এইবার আমি 2টা বছর আমি চালাই, আপনি ছেড়ে দেন, আমি ছেড়ে দিতাম। এটা কোনো ব্যাপার না, আপনি তো সেই ধরনের মানুষ ভাই, মানুষ অবশ্যই ছাড়তাম। ও যদি ভালো সুন্দরভাবে এসে বলতো যে ডিপজল ভাই এখানে তো টাকা কামাইবার জন্য যাইনি আমি, এখানে শিল্পীরে বাঁচানোর জন্য গিয়েছি, ফিল্ম ইন্ডাস্ট্রিরে বাঁচানোর জন্য যতটুকু সহযোগিতা করতে পারি করব,
কিন্তু তার মধ্যে তো বাধা দেওয়ার চিন্তা ভাবনা, যদি কাজ না করতে পারি ভালো, এই উদারও মন একটা আর একটা অউদার, ওনার ভিতরে কোনো কিছুই আমি সামাজিকতা নাই ভাইয়া, মানুষের প্রতি মমত্ববোধ নাই, সম্মানটা জানে না, নিজের লোভ লালসা, চেয়ারের প্রতি লোভ, এই নোংরামিগুলো খুব ভীষণভাবে ওই একটা মেয়ে বলছে, ওই শিল্পী সমিতির বৈশা বলে, সামনে বৈশা বলে কয়, জানো সেই চেয়ারটার জন্য আমি 3.5 কোটি টাকা খরচ করছি। তোমার রিয়া মেয়েটা কথা শুনলাম যে এই চেয়ারটা আমার অনেক লোভ। এই চেয়ারে কি আছে বাবা? আল্লাহর কত টাকা আছে? আল্লাহর খেলা দেখেন, দুইবারের একবারও কিন্তু ভোটে পাস করে নাই। ভোটে পাস করে নাই। প্রথমবার আমারে দেখাইলো 16 ভোট, 16 ভোট, তাও মাইনে গেছি। ডিপ জল কি 16 ভোট পাওয়ার লোক, 1 থেকে 150 ভোট পাওয়ার ডিফারেন্স হওয়ার। কিভাবে নির্বাচন করছেন, কিভাবে 2 নম্বরই করছেন, ওটা ভিতরে যারা ছিল তারা বলতে পারবে। হ্যাঁ, তারপর আমরা মেনে নিয়েছি, বলতে চাই না। তারপরও 15-16 ভোটে পাস আর 1 ভোটে পাস, একই তো পাস। আপনি তো এবার নির্বাচনটা করেছেন আমাদের মুখের দিকে তাকিয়ে এবং শিল্পীদের অস্তিত্ব বাঁচানোর জন্য। অবশ্যই। এবং আমি যে পর্যন্ত জীবিত থাকব, যে পর্যন্ত নির্বাচন করব, ওর পিছনে আমি আছি। শুনলেন তো? সাবধান সাবধান, এর নাম মনোহর হোসেন ডিপজল। আমি মুখে ছাড়ে না, কাজেও তাই পাবো। মনে থাকে জানো, যার কোনো কিছু আল্লাহ অভাব দেননি, তার নাম হচ্ছে মনোহর হোসেন ডিপজল। ভালোবাসবেন, সব শুনবেন, তেরা হবেন, আপনার সে 3 ডাবল তেরা হবে। ছোটবেলার থেকে আমরা গল্প শুনছি। অতএব উনি যেখানে থাকবেন নির্বাচন, আমি সেখানেই যাব। নোংরামি বাদ, শয়তানি বাদ, পথে চলে আসেন, ভালো হবে। শিল্পী শিল্পীর পরিচয় দিয়েন, আর্টিস্ট ইজ এ ফ্লাওয়ার, আমরা লিখেছিলাম। শিল্পীরা ফুলের মতো, সেটার পরিচয় দিয়েন। আর অন্য কিছু করার চেষ্টা থাকলে এখান থেকে বের হয়ে করেন। এ ওনার সম্পর্কে অনেক আলোচনা হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, কোন ক্যারেক্টার করতে ভয় পান? মানে অভিনয় করতে আপনার ভয় লাগে না? এখন আর কোনো ভয় লাগে না? প্রথম দিকে লাগতো, প্রথম দিকে লাগতো না ভাই? একটু প্রথম দিকে ছবিতে অভিনয় করতে যদি ভয় পাই, তাহলে ক্যামেরাই তো ভয় পাই। আমি ক্যামেরা, ভাই আপনি একমাত্র অভিনেতা বাংলাদেশে, আমি পৃথিবীর কথা যাব না, কিন্তু সাবলীল অভিনয় করেন। আপনি কোনদিন অভিনয় করেন না, আপনি সাবলীল কথাবার্তা, এইটাই আপনি অভিনয়। এটা কেউ, এটা সবাই বলে। এটা আমাকে ফারুকি ভাই বলতেছিল, আমি যখন ফারুকি ভাইয়ের একটা কাজ করি, মাস্টার ফারুকির, বললো জায়েদ ভাই ডিপজল ভাইয়ের বিশ্ব তো একজনই বাংলাদেশে। আমি বললাম কি ভাই? কেউ ন্যাচারাল কথাবার্তা বলে, ওনার টান লয়, হাঁটা চলা, প্রথম মানে একদম নতুন মানে নতুন একজন মানুষ, যেটা দেখি হঠাৎ করে পরিচয় হলো সেই নর্মাল কথা। ফারুকি ভাইয়ের আমারও ভালো লাগে। আমি ফারুকি ভাইয়ের সাথে একটা ওয়েব সিরিজ করতে গিয়া ফারুকি ভাইয়ের চিনতে পারলাম যে না, অন্য 10 জন থেকে ভিন্ন। এবং ওনার কাজও অনেক ভালো, সূক্ষ্ম। আমার ওনারে আমি বলতে পারবো না কোন টাইপের উনি। এবং অভিনয় করে না উনি, ন্যাচারাল অভিনয় অবশ্যই আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। উনি যখন ডাকবেন ডিপজলে, তখনই পাবেন। আমি আসলে তো জীবনে এগুলো প্রশ্ন করে আপনার দিকে চোখে তাকিয়ে কথা বলতেই ভয় পাই, কারণ যেখানে ভালোবাসা সেখানেই ভয়। আমি জীবনের প্রথম কোনো অনুষ্ঠানে আপনার জন্য কথা বলছি, তাও বলছি এই কারণে, কোনো ঈদে একটা স্মৃতি হয়ে থাক 2 ভাইয়ের, যে 2 ভাই একটা অনুষ্ঠান করেছিলাম কোনো একটা চ্যানেলে। এই জন্য আসলে আপনাকে আমি ওদেরকে বলে দিয়েছি যে কোনো প্রশ্ন লিখে দিলে আমি উত্তর, মানে আমি জিজ্ঞেস করবো না। আমার ভাইয়ের জন্য আমার মন থেকে যে কথা আসে সেই কথাগুলো দিয়ে আমরা প্রশ্ন করবো। তারা বললো ওকে ডান। তো নেক্সাস টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই, কারণ সেখানে আপনি একটা অনুষ্ঠান করেছেন আরজে কিবরিয়ার শো, আমিও সেখানে একটা আরজে কিবরিয়ার শো করেছি। ওটা আপনার উত্তর দেখে আমার এত ভালো লাগছে যে ডিপজল সাহেবের 1 দাগেই 100 বিঘা জমি। আপনাকে প্রশ্ন করেছিল যে আপনাকে ডন বলা হয়, সে আপনি 1 উত্তরে সব পানি করে দিয়েছেন, বিকজ দিস ইজ দ্য রিয়েলিটি, সত্যটা। তো ভাই আপনার 2-1টা প্রশ্ন থাকলে আমাকে করেন, আমি একটু স্বাচ্ছন্দ্য ফিল করবো ভাইয়া, যদি বলেন। সামনে এইবার এই বাড়িটা কি করছে আমরা, কুরবানি। এবার কুরবানিতে যে তোমার নামে যে একটা গরুর নাম রাখছে জাহিদ খান, গরুর নাম স্বাভাবিক, একটা আদর। সাকিব নাম রাখছে, ডিপজলও নাম রাখছে, গরুর নাম ভালোবাসা রাখে। তে তোমার এই নামটা রাখাতে তুমি কি মনে করো? ভাই আমি তো গর্বিত, কারণ গর্ভবতী বললাম না, কারণ আমি গর্বিত কারণ হচ্ছে এর আগে ডিপজল সাহেব আমার বড় ভাই, যিনি আমার কি বল আমার মুরব্বী, আমার গার্ডিয়ান, তার নামেও গরুর নাম আমি দেখেছি। সাকিব খানের নামে গরুর নাম দেখেছি, পরিমণির নামে গরুর নাম দেখেছি। যেই লোক তার গরুকে যত্ন করে, প্রিয় একটা মানুষের নাম রাখে, সেটাকে আমি কেন খারাপ অর্থে দেখবো? সেটাকে যত্ন করে, সুন্দর করে, আমি এটাকে নেগেটিভ অর্থে দেখি না ভাই। এবং সেই গরু উঠবে আবার কোথায়? ডিপজলের হাটে। যেই হাটের এবার ইজারাদার আপনি পুরা গরুর ডাক নিয়েছেন, পুরা গাবতলী বাজার আমি জানি। তো সেখানে নাকি নিউজ দেখলাম আমি যখন লন্ডনে, গরুর ডিপজলের হাটে উঠবেন জায়েদ খান। ভাই আমি যে কি খুশি লাগছে, মানুষ আমাকে পাঠায়া
আমি মনে করছি আমাকে খুব লজ্জা দেবে, অমুক দেবে। যখন মানুষ আমাকে পাঠাইছে আমি লিখছি কি আলহামদুলিল্লাহ, যে ডিপজলের হাটে উঠবেন জায়েদ খান। তো এই যে মানুষের নিউজের কাটতির জন্য করে, এটা বুঝে না যে এগুলো যারা পরিচিতি করে দিচ্ছে মানুষকে। আর যিনি তার প্রিয় মানুষটার ভালোবেসে, যে ছেলেটা তার গরুটাকে অনেকদিন যত্ন করে বড় করছে, তার নাম রাখছে একসময় ডিপজল, শাকিব খান, পরিমণি, আরও অনেক অনেক নাম বলতে পারছি না। তো সেখানে আমার নাম রাখছে জায়েদ খানের নামে, এবার নাম উঠছে গরু। তার স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো দেখছি। তো গেল ভালো, এটা ভাই আমি খুশি, ভাই আপনিও যত খুশি আমিও খুশি। এখন তোমার বিয়েটা কবে? ভাইয়া বিয়েটার দায়িত্ব তো আব্বা আম্মা আপনার হাতে দিয়ে গেছে। এখন ভাই আপনি বলছেন আর একটু কাজবাজ কর, 2-1 বছর যাক, যেহেতু বাপ মা মাত্র 2টা বছর হলো মারা গেল, তো আর 2-1টা বছর যাক, তারপরে আপনি দেখে শুনে যখন বলবেন। যেহেতু আপনি বিয়ের দেশি না বিদেশি? ভাইয়া দেশি অবশ্যই, কারণ মেঘলাকে আপনি দেশি বিয়ে করিয়েছেন, ফাহিমকে অমিকে আপনি সুন্দর ভালো ঘরে বিয়ে দিয়েছেন। আপনি বিয়ের ক্ষেত্রে আপনার জুরি নেই, আপনার ছেলে মেয়েকে ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছেন, ভালো ফ্যামিলি। তো আপনার ইনশাল্লাহ বিয়ের ক্ষেত্রে আপনার জুরি নাই, পুরোপুরি বিশ্বাস আছে। আব্বা আম্মা বলছে, আমার বোনও বলছে যে ওরে আপনি দেখবেন। তো আস্তে আর সময় যখন হবে আপনি বিয়ে দিবেন, সেটা তো একটা অনুষ্ঠানে বলছি টিভিতে, দায়িত্ব নিয়ে যখন দিবেন দায়িত্ব নিয়ে বসে পড়বো ভাইয়া। যেহেতু পছন্দের কেউ নাই, আপনাকে বলে দিচ্ছি, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে না ভাইয়া পছন্দের কেউ নাই, আর কেউ কথাও দেই নেই, অতএব বিয়েটা আপনি যখন দেখে শুনে দিবেন তখনই করবো। অভিনয় করতে তোমার কার সাথে ভালো লাগে? ভাই আমার যদি এই মুহূর্তে বলা হয় যে একটা অভিনয় করতে হবে, তাহলে আমি আপনার সাথে একটা ছবি করতে চাই, যে আম্মাজান। আম্মাজানের আপনি সেই ক্যারেক্টার যদি আমাকে দেন, কোনোদিনও যদি সুযোগ হয়, স্বপ্নে ভাবি আপনার সাথে ন্যাচারাল অভিনয় করে, আপনার সাথে কয়েকটা ছবি করার আমার সৌভাগ্য হয়েছে, আকবর ভাই, তারপরে এফআই মানিকের, কিন্তু মন ভরেনি। বাট ভবিষ্যতে যদি সুযোগ হয় কখনো আম্মাজান ছবিটা রিমেক হয়, আপনার সাথে করবো, এটা আমার জীবনে একটা খুব ইচ্ছা। একদম হয় আপনি কালাম করবেন, আমি বাদশা করবো, না আমি বাদশা করবো, আপনি কালাম করবেন, এই দুজনের মধ্যেই ঘুরে ফিরে যে ক্যারেক্টার দেওয়া হোক। আমাকে যদি কালাম দেওয়া হয় আমি খুশি, আমাকে যদি বাদশার ক্যারেক্টার দেওয়া হয় আমি খুশি। কারণ দুইটা ক্যারেক্টারের এত খেলা, কাজী হাত এত খেলছে আপনাকে নিয়ে, আপনার এত ইজি অভিনয়। মায়ের মা যখন আপনি গুলি করেন এসে আপনার বাড়িতে, আম্মাজানের বাড়িতে, এই যে মানুষগুলো, স্মৃতির মানুষ বটে একটা ছবি এখনও মাথার মধ্যে লেগে আছে। তো এই ছবিতে যদি কখনো অভিনয়ের সুযোগ হয়, সে আপনার সাথে আমার এই ছবি করার স্বপ্ন দেখি এবং এই ছবিটা করতে চাই একসঙ্গে। আরেকটা প্রশ্ন আছে, ডিগবাজি ডিগবাজি বন্ধ করে দিয়েছেন আপনি? ডিগবাজি আমি বন্ধ করি, আপনি বলার পর সব জায়গায় ডিগবাজি বন্ধ। ডিগবাজি আর হবে না, হবে না বলছেন, এটা ক্ষতি হতে পারে হাতের, এবং এটা দেখছে মানুষ। আর এই জিনিসটা মানুষ হাসে, এই জিনিসটা না করাই বেটার। ভাইয়া বলছে, এইটার ভাই দর্শক আপনারা কিন্তু আর এটা নিয়ে রিকোয়েস্ট করবেন না, শুনছেন তো, বড় ভাই বলছে কিন্তু এটা বন্ধ। কালকে একটা অনুষ্ঠানে গিয়েছে, আমি নো বন্ধ আছে, এটা হবে না, অন্য কিছু হবে, অর্থাৎ বড় ভাইয়ের কথা, এটা বন্ধ। তোমার একটা ডায়লগ শুনতে চাই। না ভাই, আমার ডায়লগ পৃথিবীতে এখনো পপুলার হয় না, এখন তো হাঁটি হাঁটি পাপা করে শিশু বাচ্চা আপনার টাইমের মতো। ডায়লগ কি হবে জানেন? বোঝো না দুধু খাও, শোন মরণের ব্যথা, কি মরণের চুলকানি লাগছে তো, সানডে মানডে ক্লোজ করে দেবো, আমার নাম বিশু, চেনো না। ভাইয়া আপনি কিন্তু পুরা যে আপনার ইমেজটা চেঞ্জ করে ফেললেন কিন্তু এসে দাদিমার থেকে, যে মানুষকে মানুষ আম্মা জানে চিনছো, চাচ্চু দিয়ে, ভাই আম্মা জানে চিনতো, দাদিমা সরি তেজিতে চিনছিল, আম্মা জান বলেন, তারপর ভয়ঙ্কর বিশু, আরে কি শট সোহেল রানার সাথে আপনার, দেখেন কত মনে আছে ভাই, আমি কত সিনেমা পাগল। এখন কেউ বলতে পারে না, যদি কোনো হিরো বলতে পারে ভাই হাত কেটে চুরি করবো। একটা বল করতে হবে ক্রিকেটে, যে আউট হবে তাকে আপনি উড়াই দেন, ভয়ঙ্কর বিশু ছবিতে। ভাই বন্ধুসমান একবার মনে হয় ভয়ঙ্কর বিশু নামে কি ছবি, চম্পা ম্যাডাম, আপনি সোহেল রানা ভাই, গল্প। তো ভাই এরপর আপনার ইমেজ পুরো চেঞ্জ করে ফেললেন, দাদিমার থেকে শুরু হলো না ভাই, কি না পিতার আসন থেকে মনে হয়, না কোটি টাকার কাবিন, কোটি টাকার কাবিন, যেখান থেকে শাকিব খান টান করলো কেরিয়ারে নতুনভাবে, একদম নতুন শাকিব খানের জন্ম হলো, আমরা জানি শাকিব ভাইয়ের জন্ম হলো সেই কোটি টাকার কাবিন থেকে, এই ছবির ক্যারেক্টার। তো ভাই এই যে গল্প চেঞ্জ বা সব কিছু, আরেকটা লোকের কথা আপনি প্রায় বলেন, জোসেফ শতাব্দী, যে মানুষটা আপনাকে বুঝতো। জোসেফ শতাব্দীর গল্পর কোনো তুলনা হয় না। জোসেফ শতাব্দীর গল্প বাংলাদেশে লিখবে আমি দেখি না। ওর গল্পর ধাত ছিল, ওর গল্পের কাটিং ছিল, একটা শেষ হবে সিকোয়েন্স, আর একটা সিকোয়েন্সে ধরবে ক্যাচিং যে ডায়লগ, এই ক্যাচিং ডায়লগ খুব কম স্ক্রিপ্ট রাইটারই পারে। ভাই একদিনে কয়টা ছবির হাইয়েস্ট শুটিং করছেন? আমি একদিনে হাইস্ট 7 থেকে 8টা ছবির কাজ করছি 2 শিফটে। ভাইয়া এমন সময় তো গেছে আপনার মনে হয় একটা দিন বাসায় বসে থাকার কোনো সুযোগ ছিল না মনে হয়? সুযোগ ছিল না। আমি সকালবেলা বের হইতাম, বাসায় ফিরতাম 3টা 4টায়, আবার সকাল 10টায় উঠে চলে যেতাম। এরকম কয় বছর চললো?
আমার লাস্ট 8 বছর 9 বছর একটানা চলছিল। ভাইয়া কেরিয়ার, ভাইয়া বর্ণাঢ্য কেরিয়ার ভাইয়া আপনার। এই সিনেমায় আসতে বা ফ্যামিলিকে সময় দিতে কোনো সমস্যা হয়নি বোধহয়? আপনি দুইটাকে সমান তালে রাখছেন ভাইয়া, না? ভাবি খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল নিশ্চয়ই ভাই, নাহলে এত কাজ করতে পারতেন? আমি না, অবশ্যই আমার ডিস্টার্ব, আমার ফ্যামিলিগতভাবে আমার কোনোদিন ডিস্টার্ব করে। আমি ওটা দেখিনি ভাই, আপনার সাথে 25 বছরে ভাবির একটা ফোন করে আপনাকে প্যারা, আপনাকে মানসিকভাবে জ্বালানো, এটা কোনোদিন দেখিনি ভাই, যেটা শিল্পীর জন্য খুবই দরকার। কে পর্যন্ত আমাকে ওনার ডিস্টার্ব হয়নি, আমার ছেলে মেয়েরও ডিস্টার্ব হয়নি। আমার ছেলে একটা সাবজেক্টে একটু খারাপ পড়ছিল পরীক্ষায়, তবে আমি কিন্তু 1 বছর আমি সিএনজি দিয়ে স্কুলে পাঠাইছি, ওর কিন্তু 4টা-5টা গাড়ি। মানে বাপের জায়গায় আবার আপনি শক্ত ছিলেন যে ভালো রেজাল্ট করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। মেঘলাকে আমার মেয়েকে আপনি লন্ডনে পড়াশোনা করেছেন, তারপর ভালো রেজাল্ট করে আসছে আমার মেয়ে, এবং মেকআপের উপর তো ভাই অনেক পড়াশোনা করে আসছে। ভাই আমি আর একটা শেষের দিকে যেহেতু আমি একটু কথা বলবো, আজকে কোনো ফর্মাল না, আমরা দুজন খালি আপনার সাথে আড্ডা মারতেছি, সেটাই আসলে আজকে কোনো অনুষ্ঠান না। আমি মনে করছি 2 ভাইয়ের ভাই সিনেমা হল আপনি ভাঙতেছে, সিনেমা হল ভেঙে এখন অনেকে সিনেমার সংখ্যা কমে গেছে, আপনি জাত প্রডিউসার, আপনার এখনো বোধহয় 4-5টা ছবি সেন্সর হওয়া ভাইয়া, যে একটা তিনটা সেন্সর হওয়া। তো ভাই এখন এই হল বাড়ানোর বিষয়ে আপনি হল মালিকদের সাথে বসছিলেন, আমি দেখছিলাম হল বাড়ানোর বিষয়ে, মানে সবার, আপনার না, সার্বিক কি পরামর্শ থাকতে পারে যে একটু হল বাড়লে তো আসলে ভাই এটা কি হইতে পারে? যেরকম আমার পর্বত হলে কম চলতো, পর্বত হল ভেঙে ফেললাম, এশিয়া হলো পর্বতের পর ভাঙবো। তারপর আমার সাভার একটা ছিল সিনেমা হল, ওইটা ভেঙে ফেলছি, ভেঙে মার্কেট করা হয়েছে। পর্বত হল ভাঙবো, আমরা ভাঙা হয়ে গেছে প্রায়। এখানে আমরা মাল্টি স্টোর করে এখানে 3টা সিনেমা হল করবো উপরে। বাহ! এশিয়ার সিনেমা হলও ভেঙে আমরা ওখানে 2টা সিনেমা হল করবো, এবং সাভার আমার জায়গা আছে কিছু, আমি এখানেও 3-4টা সিনেমা হলের পরিকল্পনা নিয়েছি। অলরেডি আমি ডিজাইন পাস করাতে দিয়েছি। যেটা দ্রুত হবে, যে কাজ যেটা আগে আরম্ভ হবে সেই কাজে আমি আরম্ভ করব, যেটা আগে শেষ হবে আর কি, আমি পারমিশন পাবো ওইটাই কাজ আরম্ভ করবো। ভাই আপনার মনে হয় না সিনেমা হলগুলো একটু বাড়লে মানে সিনেমার সংখ্যাও বাড়বে? হ্যাঁ, অবশ্যই বাড়বে। যেহেতু সিনেমা হল তো আস্তে আস্তে অনেক 60-70-এর কোঠায় চলে আসছে। সিনেমা হল বাংলাদেশে যদি সবাই মিলে আবার একটা রাউন্ড ঘুরায়, যেহেতু গভর্নমেন্ট একটা টাকা দিচ্ছে 3% সুদে, মানে এটার সুদ বলা চলে নামে মাত্র টাকা দিচ্ছে, এটা গভর্নমেন্টের সাথে একটা ডিট করে টাকা নিয়ে যদি সিনেমা হল করে, তাতে বাংলাদেশের সিনেমা হল অতি দ্রুত বাড়বে। আমার বিশ্বাস আগামী বছর থেকেই সিনেমা হল বাংলাদেশে আরও 50-60টা সিনেমা হল হবে। তার মধ্যে আমিও 2-4-5টা সিনেমা হলে কাজ করবো আগামী বছর, শেষ করার চিন্তা ভাবনা, এবং নেক্সট প্রতি বছর আমি 3-4টা করে সিনেমা হল করার পরিকল্পনা আছে। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এই পরিকল্পনা, তবে এখনও শেষ হয়নি। বাতি যারা কোথাও যায়ও না, আমাদের মধ্যে আবার ফুটবল খেলা আছে, কিন্তু বিশ্বকাপ জ্বর চলছে, বিশ্বকাপ ক্রিকেট চলছে। ঈদের অনুষ্ঠানে আমরা চাইবো বাংলাদেশি খেলোয়াড়রা ভালো খেলবে এবং এই 20 কোটি 22 কোটি বাঙালির স্বপ্ন অ্যাটলিস্ট ভালো ফলাফল বয়ে আনবে বাংলাদেশি ক্রিকেটাররা, সেই প্রত্যাশা। তার আগে আমরা এখন ভাইয়াকে নিয়ে, ভাইয়া ভালো ফুটবল খেলতো আমরা জানি, এবং আমি যখন প্রথম সিনেমায় আসি তখন ভাইয়া শিল্পী সমিতির পক্ষ থেকে ফুটবল খেলতে নামছিল, এবং আমরা সেকেন্ড টাইম শিল্পী সমিতিতে নির্বাচিত হয়ে প্রথম টাইম আমরা তেজগাঁতে একটা তেজগাঁ ডিভিশন পুলিশের সাথে আমরা একটা ফুটবল ম্যাচ খেলেছিলাম। সেখানে ভাইয়াও ফুটবল খেলছিল আমাদের সাথে, এবং দুর্দান্ত ফুটবল খেলছে ভাইয়া। সেটাই দেখে মনে হচ্ছে, পায়ে ওই যে বলা আছে না, যে প্লেয়ার দেখলে বোঝা যায় কি খেলোয়াড় হবে না কামলা হবে। অতএব ভাইয়ার সেই খেলা দেখবো আমরা কিছুক্ষণের মধ্যে, একটা ফুটবল ম্যাচ হবে, সেই ফুটবল ম্যাচে ভাইয়ার কিক দেখবো আমরা। ফুটবল খেলা তো দেখবই, তোমার একটা সুন্দর একটা গান শোনাও দর্শকদের। ভাই আপনার ডায়লগ দিলাম কত সুন্দর, তারপরে বললাম যা রে বাতি যা হো গান শুনবা। ভাইয়ার একটা ছবির গান ইদানিং আমার খুব প্রাণে লেগেছে, মমতাজুর রহমান আকবরের ভাইয়ার গান, আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবা না, পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবা না। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো দর্শক, আমরা জানি আমাদের বড় ভাই সব কিছুতে অলরাউন্ডার, ভাইয়া ভালো ফুটবলও খেলতো আমরা জানি। এখন ভাইয়াকে দিয়ে আমরা 3টে ট্রাইব্রেকার করাবো। যদিও ক্রিকেট বিশ্বকাপ চলে, বিশ্বকাপ ক্রিকেটের ম্যানিয়ায় ভুগছে,
বাট আমরা জানি বাংলাদেশে ফুটবল সবচেয়ে জনপ্রিয়। আমরা ভাইয়াকে আজকে সেই রূপে অবতীর্ণ করেছি। ভাইয়া 3বার বল মারবে, আমরা দেখি ভাইয়া 3টার মধ্যে কয়টা গোল দিতে পারে। ভাইয়া প্লিজ স্টার্ট, চলেন। ও প্রথমটাই গোল, প্রথমটাই ডাইরেক্ট গোল। চলেন ভাই আরেকটা দেখি, চলেন ভাই। লক্ষ্যভ্রষ্ট বল চলে গেল গোল পোস্টের থেকে বাইরে, লাস্ট অন। আর ভাইয়ার এখানে শুনছেন পাখির কিচিমিচি শব্দ। তৃতীয় লাস্ট ভাই, চলেন। বার পোস্ট, যেহেতু বার পোস্টে লেগেছে আমরা ভাইয়াকে আর একটা সুযোগ দিতে চাই, যেহেতু রেফারি বলেছেন আর একটা সুযোগ দেওয়া হবে ভাইয়াকে। ভাইয়ার অ্যাকশন, গোল, গোল আমরা ধরবো গোল, যেহেতু বর্ডার অতিক্রম করে একদম ভিতরে ঢুকে গেছে, এটা আমরা গোলই ধরবো। ভাইয়া 4-এর মধ্যে 2টা গোল দিয়েছে, একটি বার পোস্টে লেগেছে আর একটি বাইরে থেকে গিয়েছে, অর্থাৎ 2 গোলে ভাইয়া জয়ী হয়েছে। অভিনন্দন, আপনি 2 গোলে জয়ী হয়েছেন। বিশ্বকাপ ক্রিকেটের উন্মোদনায় আমরা 2 ভাই দেখা হবে, চলেন।